নমস্কার, শুভ সন্ধ্যা। কসবা সুরঞ্জনী আয়োজিত বিশিষ্ট অভিনেতা প্রয়াত মনু মুখোপাধ্যায় স্মারক বক্তৃতা সভায় উপস্থিত সুধীজনকে আমাদের সাদর অভ্যর্থনা। 1930 সালের 1 মার্চ উত্তর কলকাতার টালাপাড়ায় মামার বাড়িতে জন্মগ্রহণ করেন সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ডাক নাম মনু। 1946 সালে টাউন স্কুল থেকে তার ম্যাট্রিক পাস, তারপর মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ থেকে আইএ পাস। কর্মজীবন শুরু হয় হাইকোর্টের ক্লার্ক পদে থেকে, তারপর তিনি অবসর নেন হাইকোর্টের রেজিস্ট্রার হিসেবে। কিন্তু যে প্রতিভার জন্য আপামর জনতার হৃদয়ে তিনি স্থান পেয়েছেন তা হলো তার স্বতঃস্ফূর্ত, ব্যতিক্রমী, স্বতন্ত্র এক অভিনয় দক্ষতা। সাংস্কৃতিক বিনোদন জগতের প্রায় প্রত্যেকটি মাধ্যম, বেতার, চলচ্চিত্র, মঞ্চ, দূরদর্শন, ওয়েব সিরিজ, প্রত্যেকটিতে তিনি তার অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ক্ষুধা নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার মঞ্চে পদার্পণ। তারপর তিনি প্রত্যেকটি বিখ্যাত মঞ্চে অত্যন্ত সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন। 1959 সালে মৃণাল সেন পরিচালিত নীল আকাশের নিচে এই সিনেমায় তার প্রথম চলচ্চিত্রে আবির্ভাব। এই সিনেমাতে আমরা দেখি মেইন প্রোটাগনিস্ট যিনি কালী বন্দ্যোপাধ্যায়, তিনি একটা চাইনিজ রেস্তোরাঁয় খেতে গেছেন। সেখানে তার কাছে পয়সা নেই, তাই তিনি খেতে পারছেন না। মনু মুখোপাধ্যায় সেই রেস্তোরাঁয় খাচ্ছেন, পায়ের উপর পা তুলে, আঙুল চেটে, তির্যক দৃষ্টিতে কালী বন্দ্যোপাধ্যায়কে দেখছেন আর খাচ্ছেন। সামান্য একটা চরিত্র, সামান্য একটু অভিনয়, শব্দহীন, বাক্যহীন, অথচ সেই অভিব্যক্তিতে তিনি সুনিপুণভাবে ফুটিয়ে তুললেন এক কন্ট্রাস্ট চরিত্র, একটা কন্ট্রাস্ট পিকচার। তারপর বিভিন্ন সিনেমায় তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন। কিন্তু যে চরিত্রটির জন্য তাকে সমস্ত মানুষ চিরস্থায়ীভাবে হৃদয়ে স্থান দিয়েছেন, আমরা একটু আগে প্রজেক্টরে একটুখানি দেখছিলাম সেই ছবি। 1979 সালে মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায়ের সিনেমা জয় বাবা ফেলুনাথ। এখানে তার চরিত্র মাছলি বাবা, যিনি প্রয়াগ থেকে সাঁতরে কাশিতে এসেছেন, অলৌকিক ক্ষমতা সম্পন্ন। আর আমরা বইতে যা পড়েছি, যখন তার অ্যাপিয়ারেন্সটা দেখলাম, টুকটুকে লাল একটা সিল্কের চাদর গায়ে, কাঁধ পর্যন্ত কালো চুল, বুক পর্যন্ত দাড়ি, কপালে রক্ত তিলক, গলায় গাঁদার মালা, আর মহিলা আগি লাগেনে গুরুচারণা, এই গানের সঙ্গে তার হাসি, তার তাকানো, তার অভিব্যক্তি, এবং তার পরের সিনে তাকে আমরা দেখছি ওই প্রবল শীতে তিনি খালি গায়ে স্নান করে ওই ঘাট থেকে সিঁড়ি বেয়ে উঠছেন একদম ঋজু ভঙ্গিতে, এবং একটা লম্বা করিডর হয়ে ধরে হেঁটে যাচ্ছেন। তার চলা, তার কথা বলা, তার তাকানো, সব কিছুর মধ্যে দিয়ে তিনি ফুটিয়ে তুললেন সেই চরিত্রটার যে রহস্যময়তা। অর্থাৎ তিনি মগনলাল মেঘরাজের সাঁকড়েত, তিনি ভণ্ড সাধু, তিনি পাচার চক্রের সঙ্গে জড়িত, এই সব কিছু আমরা দেখলাম তার শুধুমাত্র শব্দহীন অভিনয়। এই চরিত্রটা তার অভিনয় জীবনের একটা মাইল ফলক, যেখানে তিনি তার অভিনয় প্রতিভার দ্বারা একটা ইতিহাস সৃষ্টি করে গেছেন। এরপর অজস্র ছবিতে তাকে আমরা পাই বিভিন্ন ধরনের চরিত্রে, শ্রীমান পৃথ্বীরাজ, অশনি সংকেত, গণদেবতা প্রভৃতি। কিন্তু দুটো সিনেমার কথা আমি বলবো। 2003 সালে মুক্তিপ্রাপ্ত অভিজিৎ চৌধুরী সিনেমা পাতাল ঘর, এখানে তার চরিত্র ছিল গোবিন্দ বিশ্বাস, যিনি আসলে একজন অপয়া মানুষ। তাকে দেখে সকলে চোখ বুজে হাঁটে যাতে দেখতে না হয়। আর এই নেগেটিভ চরিত্রটাকে তিনি তার অভিনয়ের অসামান্য গুণে করে তুললেন মোস্ট পজিটিভ। উনি গর্বের সাথে বলছেন,
আমার চোখের দিকে তাকাতে হয় না, আমার টিকিট ডগাটুকু দেখলেই কেল্লাফতে। এবং পড়শিকে বলছেন যে শোনো, আমি পড়শির কাছ থেকে কিন্তু ফিস নিই না, যদি শত্রুকে নিপাত করতে হয় আমাকে বলো। এবং এই সিনেমার শেষে আমরা দেখি যে তিনি 2003 মানে তখন তার 73 বছর বয়স, রিজু শরীরে তিনি হাত তুলে নাচছেন। তুমি কাশী যেতে পারো গয়া, পাবে না এমন দ্বিতীয় অপয়া। এই গানের সাথে, স্বপন বসুর গানের সাথে তিনি নাচছেন। এবং কতটা সাবলীল স্বতঃস্ফূর্ত অভিনয় দক্ষতা থাকলে এইরকমভাবে প্রাণবন্ত অভিনয় করা যায়, সেটা বোধহয় তার অভিনয় না দেখলে বোঝা যায় না। আরেকটি সিনেমার কথা আমি বলবো, 2013 সালে মুক্তিপ্রাপ্ত প্রদীপ্ত ভট্টাচার্যের সিনেমা বাকিটা ব্যক্তিগত। এই সিনেমায় তার চরিত্র নরেন শাসমল। যারা দেখেননি আমি এক দুটো লাইন বলছি। একজন তথ্য পরিচালক, তিনি তার ক্যামেরাম্যান, চিত্রগ্রাহক বন্ধুকে নিয়ে চলেছেন মোহিনী নামে এমন একটা গ্রামে যেখানে গেলে সবাই প্রেমে পড়ে যায়। এবং তারা একজন অ্যাস্ট্রোলজার মারফত মনু মুখার্জির কাছে এসেছেন সেই প্রেমের গ্রামের সন্ধান পেতে। তা মনু মুখোপাধ্যায় সেই চরিত্রটায় তিনি কানে কম শোনেন। তা তিনি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তাদেরকে পুরো যাকে বলে একদম তাড়িয়ে দিচ্ছেন, কারণ তিনি ঠাউরেছেন তারা চাঁদা চাইতে এসেছে। প্রথমে তাড়িয়ে দিয়েছেন, তারপরে তারা তাকে বুঝিয়ে সুঝিয়ে যখন ভেতরে ঢুকে পড়েছেন তখন তিনি বলছেন খবর কোথা থেকে পেলে আমার। তখন তারা অ্যাস্ট্রোলজারের নাম বলেছে, বলাতে তখন তার ঝুলিতে যত রকম বিশেষণ ছিল, রাস্কেল, ফ্রড, আহাম্মক, হতচ্ছাড়া, বাঁদর, লম্পট, হারামজাদা, যা পেরেছেন সব বলেছেন সেই অ্যাস্ট্রোলজারকে। তারপর যারা এসেছেন তারা তাকে বুঝিয়ে সুঝিয়ে জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি একটু বলতে পারবেন প্রেমের গ্রামটা কোথায়? তা তিনি শুনেছেন প্রেমের গান। তিনি তখন বলছেন প্রেমের গান কত আছে, রবিবাবুর গান, কীর্তন, ডিএল রায়, অতুল প্রসাদ বলে তিনি তখন অখিল বন্ধুর গান ধরেছেন। পিয়াল শাখার ফাঁকে ওঠে এক ফালি চাঁদ বাঁকা ওই, তুমি আমি দুজনায় বাসর জেগে রই। বাসর শব্দটাকে স্ট্রেচ করে, স্ট্রেস দিয়ে তিনি যেভাবে গাইলেন, আমরা জানি তিনি গান জানতেন, তবলা বাজাতে জানতেন, যেভাবে তিনি ওই গানটা গাইলেন তাতে আমার মনে হয় কৌতুক অভিনয়কে যতটা দক্ষতা থাকলে শিল্পের পর্যায়ে উন্নীত করা যায় সেটাই তিনি ওই সিনে করেছেন। এবং তার পর মুহূর্তে যখন তিনি আসলটা শুনেছেন প্রেমের গ্রাম, তখন তিনি স্বীকার করছেন যে ওই মোহিনী গ্রামে গিয়ে তারও প্রেম হয়েছিল এবং তার প্রেমিকাকেই তিনি বিয়ে করেছিলেন, কিন্তু তিনি মারা গেছেন। এবং যখন তিনি তার স্ত্রীর সম্পর্কে বলছেন, এই যিনি একটু আগে তার ঝুলিতে যত গালাগাল ছিল সমস্ত বর্ষণ করেছেন, সেই তাঁরই সমস্ত শরীর, চোখ, মুখ সব কিছু একদম নরম হয়ে গেছে। তিনি বলছেন, জানো সে আমাকে কুমড়োর ছেঁচকি রান্না করে খাওয়াতো। আমাদের চোখে জল এসে যায় যে কতটা ভেতর থেকে অনুভূতি, শিল্পবোধ থাকলে পরে এইভাবে একটা চরিত্রকে কমেডি ট্র্যাজেডির পারফেক্ট একটা কম্বিনেশনের মাধ্যমে একটা যাকে বলে রামধনুর যে বিভিন্ন শেডসের যে বিচ্ছুরণ সেটা ঘটানো যায়। যার জন্যে 2020 সালের 6 ডিসেম্বর তিনি অমৃতলোকে যাত্রা করেছেন, কিন্তু তিনি আমাদের হৃদয়ে চিরকাল আমাদের প্রিয় অভিনেতা হিসেবে বিরাজ করবেন। আজকে আমাদের মধ্যে অনেক বিশিষ্ট জনেরা আছেন, তারা নিশ্চয়ই আমাদের, তার সহ অভিনেতা অভিনেত্রী আছেন আমরা দেখতে পাচ্ছি, তারা আমাদের সমৃদ্ধ করবেন। আমাদের আজকের অনুষ্ঠান আমরা দুটি পর্বে সাজিয়েছি। প্রথম পর্বে আমরা প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করব, বিশিষ্ট অতিথিবর্গের দ্বারা আমাদের সভাপতি বরণ আছে। তারপরের পর্বে প্রয়াত শিল্পীর স্মৃতিতে যে স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে সেটি অনুষ্ঠিত হবে। বক্তৃতা দেবেন বিশ্বভারতীর অধ্যাপক শ্রদ্ধেয় শ্রী অমর্ত্য মুখোপাধ্যায়। তার বক্তব্য বিষয়ে রবীন্দ্রনাট্য সংকটে সঙ্গীত, সঙ্গীতের সংকট।
নমস্কার। আজকে উপস্থিত যারা বরেণ্য অতিথিবৃন্দ এবং সকল সুধীজনকে নমস্কার জানালাম। আজকে যে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে সে সম্পর্কে আর অতিরিক্ত কিছু বলতে চাই না, কারণ সকলেই প্রায় বিশেষভাবে জ্ঞাত আছেন যে আজকে কি অনুষ্ঠান হবে। আমার বাবা মনু মুখোপাধ্যায় নাট্যজগতের বর্ষীয়ান ব্যক্তিদের থেকে প্রচণ্ডভাবে স্নেহ পেয়েছেন। অত্যন্ত স্নেহভাজন ছিলেন তাদের সকলের, এবং যারা কনিষ্ঠজনেরা তার সঙ্গে অভিনয় করেছেন বা আশেপাশে থেকেছেন তারা মনুদা বলতে একেবারে অজ্ঞান ছিলেন, এবং তার হাস্যরসিকতা তারা বিশেষভাবে আনন্দের সঙ্গে অনুভব করতেন। আর আজকে বাবার দুই মেয়ে আমরা আমাদের বাবা হিসেবে তাকে পেয়ে সত্যি গর্বিত যে তিনি আমাদের পিতা। তার মূল্যবান যে সমস্ত কাজ করে গেছেন সেগুলো আমরা দেখেছি অবশ্যই, কিন্তু আমরা কোনো বোনই এই নাট্যজগতে আসিনি, কারণ আমাদের ঠাকুমা সেটা পছন্দ করেননি। আর এই যে কসবা সুরঞ্জনী, যবে থেকে এই কসবা সুরঞ্জনী তৈরি হয়েছে তবে থেকেই আমার বাবা এবং মা ওতপ্রোতভাবে এর সঙ্গে জড়িত ছিলেন। কোনো অনুষ্ঠান তারা তাদের বাদ দিয়ে হয়নি। আর বাবাকে আমরা হারিয়েছি 2020 সালের ডিসেম্বর মাসে, এবং মাও আর আমাদের মধ্যে নেই। কিন্তু আমি মনে করি যে তাদের দুজনের আশীর্বাদের হাত আমাদের দুই বোনের উপর এবং কসবা সুরঞ্জনীর সকল ছাত্রী ছাত্রদের উপর বর্ষিত হচ্ছে এবং হাত রয়েছে, এটাই আমার দৃঢ় বিশ্বাস। আর আমি বিশেষ কিছু বলে দীর্ঘায়িত করব না আমার বক্তব্য। আপনাদের সবাইকে আবার নমস্কার জানিয়ে আমি শেষ করছি। নমস্কার। সকল গুরুজন এবং যারা আমার বয়োকনিষ্ঠ, আমি সকলকে আমার শুভেচ্ছা জানাই। যার উদ্দেশ্যে আজকে আমাদের এই অনুষ্ঠান করা, দিদি সবই বলে দিয়েছে। তিনি আমাদের কসবা সুরঞ্জনীর সংগঠক সদস্য বলতে পারি, কারণ প্রথম দিন থেকেই তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, এখনও আছেন মনে করি। এই অনুষ্ঠানের আয়োজক কসবা সুরঞ্জনীর, আর প্রত্যেকেই যত সদস্য আছে প্রত্যেককেই মোটামুটি বাবা চিনতেন এবং সকলের সঙ্গে বাক্যালাপ করতেন। সকলেই বাবাকে খুবই শ্রদ্ধা করত এবং ভালোবাসত। আর আমি গর্ব অনুভব করছি এই জন্যে যে নিশ্চয়ই আমাদের পিতারূপে তাকে পেয়েছি, কিন্তু এই পিতার কাজ যে তিনি করতে পেরেছেন বহির্জগতে, তার পেছনে যার হাত ছিল তিনি হচ্ছেন আমাদের মা। বাবা দায়িত্ব পালন করেছেন 100 বার, কিন্তু মার ওপরেই সমস্ত দায়িত্ব ন্যস্ত করেছিলেন, যে জন্যে বাবা খুব নিশ্চিন্ত থাকতেন যে মেয়েরা নিশ্চয়ই ঠিক মতোই মানুষের মতো মানুষ হবে। জানি না কতটা হতে পেরেছি, চেষ্টা করেছি, ভালো গুরু পেয়েছি গানের, সেই জন্যে তাদের আশীর্বাদে আমি আমার এই সংস্থাকে নিয়ে যাচ্ছি। এবার একটা মজার কথা বলি, সেটা হচ্ছে বাবা খুব গর্ব অনুভব করতেন এই আমাদের 3 জনকে নিয়ে। আমরা তো কন্যা নিশ্চয়ই করবেন, কিন্তু মাকে নিয়ে করতেন, সেটা বুঝতে পারতাম, কারণ মা উচ্চশিক্ষিতা ছিলেন এবং বাবার নাটক দেখার সময়
বাবা সব থেকে বড় ক্রিটিক হিসেবে মাকে গণ্য করতেন এবং বলতেনও যে তুমি কিন্তু প্রথম যে অভিনয়টা হবে তুমিই থাকবে, কোথায় কি খুঁত হচ্ছে সেগুলো আমাকে খুব ভালো করে বুঝিয়ে দেবে। আমরা সব সময় যেতাম না, কারণ তখন আমরা ছোট, আমরা ঠিক অ্যালাউড ছিলাম না। কিন্তু মা এসে যেগুলো যেগুলো বলতেন এবং বাবা কোনখানে একটা ডায়লগ বাড়তি বলেছেন সেটাও মা ধরে ফেলতেন। এসে যখন বলতেন এই কথাটা তো তোমার ছিল না, তুমি তো এটা বানিয়ে বললে, তখন বাবা হেসে বলতেন খুব আশ্চর্যের ব্যাপার, তুমি কি করে বুঝতে পারো? তো সেইটা নিয়ে আমরা হাসাহাসি করতাম। বাবা ভালো হিন্দি জানতেন না। সাহেব বিবি গোলামের একটা মনে হচ্ছে ধারাবাহিক কি কিছু হিন্দি সিরিয়াল মনে হচ্ছে হয়েছিল, তাতে বাবা ঘড়িবাবুর রোলটা করেছিলেন। কিন্তু হিন্দি যেহেতু মা মিশনারি স্কুলের হিন্দি টিচার ছিলেন, খুবই ভালো চোস্ত হিন্দি বলতেন। এবং অনেকে শুনে বলতো আপনি কি ইউপিতে থাকতেন? কিন্তু মা বলতেন না, আমি বাংলাতেই থেকে কোভিড পাশ করেছি। তা সেই বাবা যখন হিন্দিতে কিছু কাজ করতেন, মার কাছে স্ক্রিপ্টটা এনে বলতেন কিভাবে কি করব, কি বলবো, আমাকে একটু বুঝিয়ে দাও। মা যথারীতি বেশ ভালো মতো দিদিমণি হয়ে বসতেন, আর আমি দিদিও মাঝে মাঝে পাশে থাকতাম। এইবার সেটা দেখিয়ে দিয়ে বাবা সেখানে ভালো করে বলতেন এবং সকলকেই বলতেন, স্বীকার করতেন যে এটা কিন্তু আমার স্ত্রী আমাকে সব শিখিয়ে দিয়েছে, বেশ গর্বের সঙ্গে বলতেন। এবার বাবা তো মোটেই ভালো হিন্দি বলতেন না, আমারই মতো প্রায়। তো বাবা কিন্তু হিন্দি বলা চাই। এবার ট্যাক্সিতে আমরা যখন আসতাম, বাবা তখন বলতেন যে ট্যাক্সি ড্রাইভার মানে বাবা ভাবতেন বোধহয় বিহারি, সে বাঙালি হলেও বাবা হিন্দিতেই কথা বলতেন। তখন বাবা বলছেন उधर जो कोठी है ना, उसका कोठी का पास वो जो है वो मेरा कोठी है। তখন মা পাশে বসে, আমরা বসে চুপ করো, হিন্দি বলতে যেও না। তখন কেন? আরে কোঠি বলে না, এর ঘর বলতে হয় বা বাড়ি, তুমি বাংলা বলো প্লিজ, কিন্তু তুমি এইসব আজে বাজে হিন্দি বলো না। এবার বাড়িতে নেমেছি, মার বকুনি শুরু হলো, এই সব আজে বাজে কথা বললে তারা তো হাসবে যে দাদা কিচ্ছু জানে না। কেন? বলছে আরে বাবা কোঠি বলে না, কোঠি কাকে বলে জানো? তখন বাবাকে সেই কোঠির মানেটা মা ক্লিয়ার করে দিতেন। তখন বলতেন ও আমি তো জানি না। বলতে জানো না যখন বাংলা, ভালো বাংলা বলো, তারা বুঝবে। এই সব নিয়ে মার সঙ্গে বাবার সঙ্গে বেশ প্রায় দ্বন্দ্ব লেগে যেত যে ভালো জানতেন না কিন্তু বলা চাই বাবার। এই সব কথাগুলো মনে পড়ে, সেমনি সব দিক দিয়েই মার সহযোগিতা পেয়েছেন। সেই জন্যে আমরা সত্যি ধন্য মনে করি যে বাবা মাকে সহধর্মী হিসেবে পেয়েছিলেন বলে। আর দুজনেই চলে গেছেন, সবাই জানেন আপনারা। যারা গুণীজন এসছেন তারা আমাদের সভা অলঙ্কৃত করছেন, সেটা আমরা তাদের বিশেষ সম্মাননা জানাবো। আর সবশেষে বলি, যিনি সুদূর শান্তিনিকেতন থেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, বাবাকে স্মরণ করার জন্যে যে স্মারক বক্তৃতাটা তিনি দিবেন, তার জন্যে আমরা আমাদের পক্ষ থেকে, কসবা সুরঞ্জনীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার। এবার আমরা মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি মহাশয়, যাকে আমরা বরণ করে নেব, শ্রদ্ধেয় অনুপ মতিলাল মহাশয়কে। একই সঙ্গে আমাদের আজকের অনুষ্ঠানের বিশিষ্ট অতিথি হিসেবে আমরা মঞ্চে ডেকে নিচ্ছি শ্রদ্ধেয়া মিতা চট্টোপাধ্যায় মহাশয়াকে, শ্রদ্ধেয় বিমোচন ভট্টাচার্য মহাশয়কে এবং শ্রদ্ধেয় অমিত রায় মহাশয়কে। আমরা গর্বিত, আমরা আজকে আমাদের মধ্যে পেয়েছি শ্রদ্ধেয়া মিতা চট্টোপাধ্যায় মহাশয়াকে, যার অভিনয় দশকের পর দর্শক শ্রোতাকে মোহিত করেছে, আপ্লুত করেছে। তিনি আমাদের মধ্যে এসেছেন, আমরা গর্বিত। মঞ্চে আসছেন বিশিষ্ট অভিনেত্রী শ্রদ্ধেয়া শ্রীমতী মিতা চট্টোপাধ্যায়।
আমরা ডেকে নিচ্ছি অমিত রায় মহাশয়কে। চন্দন দিয়ে আমাদের বিশিষ্ট অতিথিদের বরণ করে নিচ্ছে কসবা সুরঞ্জনীর সদস্যা রূপা সর্দার। বিশিষ্ট অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন সংবর্ধিত করছেন কসবা সুরঞ্জনীর কর্ণধার শ্রদ্ধেয়া শ্রীমতী রীনা মুখোপাধ্যায়। সভাপতি মহাশয় শ্রী অনুপ মতিলাল, তাকে সংবর্ধিত করছেন শ্রদ্ধেয়া রীনা মুখোপাধ্যায়। স্মারক মিতা চট্টোপাধ্যায়, আমাদের মধ্যে উপস্থিত মিতা চট্টোপাধ্যায়কে সংবর্ধিত করছেন শ্রদ্ধেয়া রীনা মুখোপাধ্যায়। বিমোচন ভট্টাচার্য, তাকে সংবর্ধিত করছেন শ্রীমতী রীনা মুখোপাধ্যায়। শ্রদ্ধেয় অমিত রায়, সংবর্ধিত করছেন শ্রদ্ধেয়া রীনা মুখোপাধ্যায়। সংবর্ধনা জ্ঞাপনের পর আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহাশয়কে অনুরোধ করব আমাদেরকে তার কিছু মূল্যবান বক্তব্য। মঞ্চে আসীন শ্রদ্ধেয়া শ্রীমতী মিতা চট্টোপাধ্যায়, শ্রী বিমোচন ভট্টাচার্য, আমার দীর্ঘদিনের পরিচিত শ্রী অমিত রায়, সামনে অনেক বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত আছেন, কসবা সুরঞ্জনীর যারা আয়োজন করেছেন আজকের অনুষ্ঠান, তাদের সদস্যদের সকলকে আমার নমস্কার জানিয়ে শুধু বলি যে আমি খুব কুণ্ঠিত বোধ করছি এমতো একটি অনুষ্ঠানে সভাপতি হিসেবে কিছু বলবার জন্যে। আজকে যার স্মরণানুষ্ঠান, তার সঙ্গে আমার প্রত্যক্ষ পরিচয় ছিল না। আপনাদের অনেকের মতোই আমি দূর থেকে চলচ্চিত্র প্রেমী, নাট্যপ্রেমী হিসেবে নাটক দেখা এবং চলচ্চিত্র দেখার মাধ্যমে শ্রী মনু মুখোপাধ্যায়কে বহুবার দেখেছি, সেই যৌবনকাল থেকে দেখে আসছি। ইতিমধ্যেই তার সুযোগ্যা দুই কন্যা এবং সঞ্চালিকা তার সম্পর্কে অসাধারণ স্মৃতিচারণ করেছেন, আর স্মৃতিচারণ করার মাধ্যমে তার গুণপনার কথা ভারী চমৎকার করে পরিস্ফুট হয়েছে যে তিনি কত গুণী শিল্পী ছিলেন। আমাদের মতন সাধারণ দর্শকদের ধাক্কা দেয় ওনার মছলি বাবার সেই বিখ্যাত নীরব চরিত্রটি সত্যজিৎ রায়ের। মৃণাল সেনের ছবিতেও অসাধারণ অভিনয় করেছিলেন। এমনি সাধারণ অন্যান্য ছবির পাতাল ঘরের কথা বারবার শুভেন আমার বন্ধু বলছিলেন, সঞ্চালিকাও বলেছেন, চমৎকার সব অভিনয় আছে। একেবারে ইদানিংকালে একটি ছোট্ট অভিনয় বারবার দেখেছি, সেটি কোনো চলচ্চিত্রের বা নাট্যের বোধহয় নয়, সেটা ওই
কলকাতায় দুর্গাপুজো কিভাবে হয়, কোন কোন বাড়িতে মা আসেন প্রথমে, তারপরে মাকে অস্ত্র দেওয়া হয় কোন বাড়িতে তিনি ভোজন করেন, এই সেই 18 শতক 19 শতকের যে দুর্গাপুজোর ইতিহাস ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলের, সেই কথাগুলো উনি একজনকে বলছেন। সে কথাগুলো এত সুন্দর করে বলা যে হাঁ করে শুনতে হয়। আমার বারবার আজকে মনে হচ্ছে একটু ইতিহাসের দিকে ফিরে তাকাতে, যে আমাদের দেশে এই নাট্যচর্চা শুরু হয়েছিল তো সেই 18 শতকের শেষের দিকে, কিন্তু 19 শতকের মাঝামাঝি সময় রবীন্দ্রনাথ তখনও জন্মাননি। 1848 সালে একটি অভিনয় হয়েছিল কলকাতায়, ওথেলো, এবং সেই ওথেলোর অভিনয় করেছিলেন একজন বাঙালি, বৈষ্ণবচরণ আঢ্য বা আড্ডি। সে অভিনয় তখনকার দিনের বাঙালি বাবুদের বা ভদ্রলোকদের মোহিত করেছিল। সেই পরম্পরা দীর্ঘকাল ধরে চলে এসছে। রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে আজকে অমর্ত্য বলবেন আমাদের দীর্ঘদিনের অত্যন্ত স্নেহভাজন অমর্ত্য মুখোপাধ্যায়, চমৎকার বলেন। রবীন্দ্রনাথও নাটক যখন লিখেছেন তখন তার যে পরিবেশে তিনি লালিত হয়েছিলেন নাটক লেখার জন্যে, সেই পরিবেশটাও কলকাতায় ঠিক প্রাক রবীন্দ্র যুগের যে পরিবেশ, সেটিও ছিল এই বাঙালিদের নাট্যচর্চা নিয়েই। যে পরম্পরায় মনু মুখোপাধ্যায়কে আমরা 19 শতকের মধ্যাহ্ন পর্বের পরে এবং 20 শতকের মধ্যাহ্ন পর্বের পরে এবং 21 শতকেও দেখলাম, এই পাশাপাশি এই দুটো জিনিসকে আজকে একসঙ্গে স্মরণ করা হচ্ছে। ওর স্মরণ অনুষ্ঠানে রবীন্দ্রনাথের নাটক নিয়ে রবীন্দ্রনাট্য সংকটে সঙ্গীত এবং সঙ্গীতের সংকট নিয়ে অমর্ত্য বলবেন। রবীন্দ্রনাথের নাটকের কথা বারবার মনে হচ্ছে, মনু মুখোপাধ্যায়ের কথাও যেমন মনে হচ্ছে। রবীন্দ্রনাথ সম্পর্কে রবীন্দ্রনাথ তো একটু ভুল বোঝার মানুষ ছিলেন, ভুল বুঝেছে অনেকেই তাকে। ম্যাকগ্রো বলে একটা এনসাইক্লোপিডিয়াতে বলছে, একজন ভারতীয় সুরেশ আওয়াস্থি তিনি লিখছেন যে রবীন্দ্রনাথ 1881 সালে একটা অপেরা জাতীয় নাটক লিখেছিলেন, বাল্মীকির প্রতিভা, সেটা অভিনীত হয়েছিল, কিন্তু 1954 আগে ড্রামাটিস্ট এবং থিয়েট্রিশিয়ান রবীন্দ্রনাথকে কেউ চিনতে পারেনি। সাধারণ মানুষের ধারণা যে রবীন্দ্রনাথ বহুরূপীর যখন রক্তকরবী করল 1954-তে, তখনই রবীন্দ্রনাথকে চেনা গেল থিয়েট্রিশিয়ান এবং ড্রামাটিস্ট হিসেবে। তা তো নয়, রবীন্দ্রনাথ তার অনেক আগেই যাত্রার মধ্যে দিয়ে, আমাদের বাংলায় যে যাত্রা হতো, যখন যাত্রা দেখে ফাত্রা লোকে বলতো, বাবু সমাজে যাত্রা হতো, তারপর সেখান থেকে নেটিভরা, বাবুরা ভদ্রলোক হলো যখন 1830-1840-এর দশকে, তখন ভদ্রলোক আর এক ধরনের নাটক দেখতে শুরু করলো। চৌরঙ্গি থিয়েটার হলো, তারপরে গ্রেট ন্যাশনাল থিয়েটার হলো 1876-এ। এই যে নাটকের পরম্পরা, এর মধ্যে দিয়েই রবীন্দ্রনাথও বেড়ে উঠেছিলেন। ঠিক যেমন করে এই পরম্পরাতেই একসময় মনু মুখোপাধ্যায় বাংলা নাটক দিয়েই শুরু করেছিলেন তার অভিনয় জীবন। আমি রীনার মুখেও শুনেছি, একটু জানিও, যিনি কলকাতার যে পেশাদার মঞ্চগুলো ছিল 1950-এ 1960-এর দশকে, যেখানে নিয়মিত অভিনয় হতো, সেখানে উনি নিয়মিত অভিনয় করতেন। কাশী বিশ্বনাথ মঞ্চেও দীর্ঘদিন অভিনয় করেছেন, সেটাও শুনেছি রীনার মুখে। যেমন বিশ্বরূপায় করেছেন বা অন্যান্য বিখ্যাত মঞ্চগুলিতে করেছেন, তেমনি কাশী বিশ্বনাথ মঞ্চও করেছেন। চমৎকার গান গাইতেন। তিনি এই একটা নাট্য পরম্পরার মধ্যে দিয়েই এসেছেন
রবীন্দ্রনাথের নাটকের যেমন একটা পরম্পরার মধ্যে দিয়ে বড় হয়েছে, 1916 থেকে রবীন্দ্রনাথ নাট্যকার হিসেবে সারা পৃথিবীতে পরিচিত হয়ে গেছেন। সেই রকমভাবেই একটা নাটকের আবহ তৈরি হয়েছে, যেমন 19 শতকের শেষে শুরু করে 20 শতকে রবীন্দ্রনাথ নিজেকে বিকশিত করেছেন। তেমনি করেই মনু মুখোপাধ্যায় 50-এর দশকের শুরুতে শুরু করে 21 শতকের মধ্যপর্ব প্রথম দশক পর্যন্ত, প্রায় দ্বিতীয় দশক পর্যন্ত নিজেকে বিকশিত করেছেন। এই দুটি ধারাকে মনে রেখে আজকের এই যে স্মরণ অনুষ্ঠান হচ্ছে, এটার জন্যে আমি কসবা সুরঞ্জনীকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই যে একজন শিল্পীকে স্মরণ করা হচ্ছে এবং সেখানেও রবীন্দ্রনাথ উপস্থিত আছেন। নমস্কার। শ্রদ্ধেয় অনুপ মতিলাল মহাশয়কে অশেষ ধন্যবাদ। তিনি প্রাক রবীন্দ্র যুগের সঙ্গে মনু মুখোপাধ্যায়ের নাটকের পরম্পরাকে ভারী সুন্দরভাবে মিলিয়েছেন। পুরো বিবর্তনটা আমরা শুনলাম তার কাছ থেকে। এরপর আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেত্রী শ্রদ্ধেয়া মিতা চট্টোপাধ্যায়। তাকে আমরা মঞ্চে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। আজকের দিনটি আমার কাছে বিশেষ একটি দিন, যে দিনে তর্পণ হয়, যাকে স্মরণ করে আমরা সবাই এখানে সমবেত হয়েছি। সকলকে ওর পরিবারের তরফ থেকে ধন্যবাদ জানাই। এই জন্যই যে একটি মানুষ, তিনি সারা জীবন আনন্দ করে গেছেন, অজস্র অসুবিধা, অজস্র কাঠিন্যের মধ্যে দিয়েও ওর মুখের হাসি কেউ কোনো দিনও মুছে ফেলতে পারেনি। এটাই তার কৃতিত্ব, এটাই তার গৌরব। আমি ওনার দুই কন্যার পাশে দাঁড়িয়ে আছি ওদের পিসিমা হিসাবে। এটাও আমার পরম সৌভাগ্য। একটা কথা, স্মারক বক্তৃতা দেওয়ার ক্ষমতা আমার নেই, আমি বক্তৃতা দিতে জানি না, কিন্তু কথা তো বলতে পারি, স্মৃতিচারণ তো করতে পারি। সেটাই তো আমার মতো সাধারণ মানুষের পক্ষে যথোচিতই হবে। তাই সকলকেই আমি বিনম্রভাবে জানাই, এটা বক্তৃতা নয়, এটা আমার উপলব্ধি, এটা আমার অন্তরের কথা, অন্তরের ব্যথা, অন্তরের আনন্দ। মনুদা, সকলের মনুদা, উনি আমার বাবাকে প্রণাম করতেন, দাদা বলতেন, কিন্তু আমি কোনো দিনও মনুদাকে মনু কাকা বলে উঠতে পারিনি, আমার পছন্দই হয়নি। উনি আমার বন্ধু, উনি আমার শুভাকাঙ্ক্ষী। সবচেয়ে বড় কথা, উনি আমার ঘোড়ার চাবুক, যে চাবুকে ঘোড়াকে ছোটানো যায়, ঘোড়াকে উদ্বুদ্ধ করা যায়, সেই মানুষটি ছিলেন আমাদের প্রণম্য মনু মুখোপাধ্যায়।
এটা আমার বলতে একটুও খারাপ লাগছে না। এটা আমার উপলব্ধি, এটা আমার আনন্দ, এটা আমার পাওয়া। তার সন্তানেরা যে আনন্দ, যে স্নেহ পেয়েছেন, আমি তাদের থেকে কোনো অংশে কম স্নেহ পাইনি। যদিও তিনি সম্যকভাবে তেমন বলেন না, কিন্তু তার সত্ত্বেও আমি অনুভব করতে পেরেছি যে আমার বাবার পাশে বাবার এক ভাই, যাকে আমি দাদা বলি, তার আশীর্বাদের হাত আমার মাথার ওপর ছিল, আছে এবং চিরদিন থাকবে। এরপরে একটা ছোট কথা বলি। কথাটা ছোট নয়, তবুও একটা উপলব্ধি। একদিন হলো কি, উনি কিন্তু যতটা অভিনয় জগতের মধ্যে ছিলেন, যতটা উনি অভিনয় করতে পারতেন বা শিক্ষা দিতে পারতেন, সেই কারণেই উনি কিন্তু সাংঘাতিকভাবে ভালো প্রম্পটার ছিলেন। গাধাকে ঘোড়া বানাবার একটা সম্যক মানুষ। কেউ কিছু জানে না, অ্যামেচার ছেলে, তাকে দাঁড় করিয়ে দিয়েছে অভিনয় করতে হবে। সে এদিক দেখছে, ওদিক দেখছে। তাকে শুনতে বলা হলো, কোনো চিন্তা নেই, তোমার পিছনে মনুদা আছে, মনুদা তোমাকে যেমনটি বলবেন তুমি তেমনটি বলে যেও, তারপরে হাততালিটা তুমিই পেও, মনুদা ভাগ নিতে আসবেন না। কথাটা সত্যি কথা। এক্ষেত্রে আমি একটা কথা বলি, মানুষের ভালোবাসা আলাদা করে তো ভাগ করা যায় না। একটা কথা, অনেক দিন আগেকার কথা, তখন শ্রীরঙ্গম ভেঙে হয়েছিল বিশ্বরূপা থিয়েটার। সেখানে আমার একটু ডাক পড়েছিল নাটক করার জন্য। নিয়মিত নাটক হতো, লগ্ন, 3 ডাইমেনশনাল, সে 3 দিকে ভাগ করে করে আলো জ্বালিয়ে জ্বালিয়ে খুব সুন্দর একটা কায়দাওয়ালা নাটক। সেখানে আমি ছিলাম, আমার বিপরীতে ছিলেন ডক্টর শুভেন্দু, ধন্যবাদ, শুভেন্দু চ্যাটার্জি, শুভেন্দু চট্টোপাধ্যায়। আমরা বি টিম, আর অন্যদিকে এ টিম আছে। ঠিক আছে, আমাদের যখন ডায়লগ বলতে হয়, আমাদের দিকে আলো জ্বলে যায়, আমরা কথা বলি, নানান রকম যা যা বক্তব্য আছে বলি, খুব হই হই হয়, হাততালি পড়ে, আবার আলো নিভে যায়, আবার টুক করে সরে যাই, আবার অন্যদিকে আলো জ্বলে, ইত্যাদি ইত্যাদি। এই করতে করতে দেখা গেল আমরা পাবলিকের কাছে সুনজরে থাকলেও অন্য তরফের কাছ থেকে সুনজরে ছিলাম না। সুতরাং আমাদের কপাল খারাপ। আমরা হঠাৎ মনোদা মেকআপ রুমের কাছে এসে বললেন, বিচার শোনো শোনো শোনো, তোমরা যা বলছো এখন আর এগুলো বলতে হবে না, আমার কাছে নতুন লেখা আছে, আমি বলে যাব, তোমরা বলে যাবে। সেটা কি? হ্যাঁ 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 হ্যাঁ, এক্ষুনি ফার্স্ট বেল পড়ে যাবে, আর বলতে পারছি না, এক্ষুনি আমার কাছে কাগজ এসেছে, আমি যেটা বলে যাব তেমনি তেমনি করে তোমরা বলবে। ভালো কথা। তা আমরা দুজনে তো গুড় করে আমাদের জায়গায় দাঁড়িয়ে গেছি, আলো জ্বলে গেছে। মনুদা কই? এই রে, মনুদাকে দেখতে পাচ্ছি না। ওমা, দেখে পায়ের তলায়, নিচেতে, নিচে, এইখানে এইখানে। আমি বলে যাও বলে যাও বলে যাও। আমি বলে যাও বলে যাও বলে যাও, কী বলবো কী বলবো কী বলবো। তখন অডিটোরিয়ামের মধ্যে একটু গুঞ্জন হচ্ছে, আর শুভেন্দুদা
খুব ফিচেল, খুব মজা করতো। ওটা অনেকটা লম্বা থাক আমার থেকে। এই 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 কী বলবো কী বলবো কি, যে কথাটা আমাকে বলতে হবে সেই কথাটাই বলে দাও। আমি না আরও মানে ভ্যাবাটা কাপ খেয়ে গেছি। তারপরেতে দেখি আস্তে আস্তে মনুদার গলা শুনতে পাচ্ছি, সবই শুনতে পাচ্ছি, খুবই হচ্ছে। দুজনে কথা বলছি। হঠাৎ একটা কি কথা আমি মিস করে ফেলেছি, আমি শুনতে পাইনি। আমি হঠাৎ বলে ফেলেছি, হ্যাঁ। এই দেখুন কীরকম হাসিটা আপনাদের এলো। ঠিক এই হাসি ডবল করে প্রেক্ষাগৃহেতে হই হই করে হলো। আর শুভেন্দুরা খুব মজা করে সেই ওই অ্যাটাকে লোফালুফি করে এমনও হই হই করে দিল, আমাদের যে সিট কাটা গিয়েছিল সেটা তো কিছুই হলো না। আমরা হই হই করতে আলো নেমে গেল, টুক করে নেমে গেলাম। এর পরের ঘটনা হচ্ছে, নেমে তো যাচ্ছি, তখন মনুদার কাণ্ডটা, মনুদার হাতে অনেকগুলো ফুলস্কেপ কাগজ তখনও বাঁধা হয়নি, ধরিয়ে দিয়েছে। উনি এরম করে ধরে মারতে ওদের সিন কেটে দেওয়া হবে, ওরা সব বাঘের বাচ্চা, দেখিয়ে দিল। হই হই করতে মনুদা চলে গেলেন, আমাদের অন্ধকার হয়ে গেল, অন্যদিকে আলো জ্বলে গেল। এই হলো মনুদা। তার কারণ আমরা আমাদের মনের মধ্যে যা হচ্ছে তা ডবল করে ওনার মনের মধ্যে হয়ে আছে। অর্থাৎ আমাদের দমানো যাবে না। অহেতুকভাবে, অন্যায়ভাবে আমাদের যদি দমিয়ে রাখা যায়, তাহলেও কিন্তু আমরা দমবার পাত্র নই। এইটাই কিন্তু মনুদার কথাতে স্পষ্ট হয়ে গেল। আজও মনুদাকে আমার সশ্রদ্ধ সেলাম। আর একটা কথা, অনেক কথা থাকে। একটা সিনেমা, কি সিনেমা আমার নাম মনে নেই, কারণ সেটা বেশি দূর এগোয়নি। আমাকে ওই প্রোডাকশানের লোক এসে বলে গেল, যেরকম তোমার একটা আছে, তোমার ছেলে পরে হিরো হবে, সেরকম খুব কষ্ট করে তোমরা সব মানুষ করছো, এরম ও তোমায় কিছু করতে হবে না, গেলে বুঝতে পারবে। তো আমরা তো ঠিক আছে, আসল কথা তো এটা, সেটা যখন ঠিক হয়ে গেছে তখন যা বলাবে তাই বলবো ইত্যাদি। তারপরে হলো কি, তা কে আমার বর, কে আমার ছেলে, তা কিছুই জানি না। তা গিয়ে বসে আছি মেকআপ রুমে। তা মেকআপের কিছুই মাথা মুন্ডু নেই, গরিব মানুষ, মেকআপ করে না। মেকআপ দিচ্ছেন, টানে একটা শাড়ি দিয়েই দিল, বলে এইটি পরে থাকো। ঠিক আছে, পরে থাকলাম। তারপরে আমাকে যখন সেটা নিয়ে এসেছে, সেটা গিয়ে দেখি গেঞ্জি পরে, লুঙ্গি পরে মনুদা। এ মা, মনুদা আমার বর! এ মা, ছি। তখন তা তো পেকে যায়নি, সেই জন্য ওটা বাঁধতে একটু কষ্ট হচ্ছিল। পাশেই বাবার মুখটাও যেন আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। যতই হোক বাবার ভাই তো মনুদা। তা আমার অবস্থা দেখে উনি বুঝতে পারলেন, ক্যা হুয়া। তো আমি বলতে হেসে ফেলেছি, এই তো মিতা এসে গেছে। আরে শোনো, তোমার কোনো চিন্তা নেই, আমার দিকে তোমায় দেখতে হবে না, আমি তোমার বর সেজেছি। বিয়ে তো হয়নি, বিয়ে আমার অন্য জায়গায় হয়ে গেছে, তোমার কোনো চিন্তা নেই। তুমি আমার বউ সেজে আমার সঙ্গে সামনে ঘুরঘুর করো,
তাহলেই হবে। তা আমি ওখানে একটু বেশ মজা পেলাম, আমার মজা করতে বেশ মজা লাগে, খেলাধুলোও করেছি, হর্স রাইডিংও করেছি, মজা লাগে ইত্যাদি। তা যাই হোক, সেইগুলোতে মজা করতে করতেই ওর সঙ্গে খানিকক্ষণ পাঠ করলাম। তারপরে তো হঠাৎ মনে হলো যে ভ্যান ভ্যান করে পাঠ করে কি হবে, তার থেকে দাবড়ানে দিলে তো ভালো হয়। আমি দাবড়াচ্ছি, মনুদা গুন 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 করছেন, আবার মনুদা দাবড়াচ্ছেন, তারপর আমি তখন গুন 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 করছি, করতে করতে সিনটা শেষ হয়ে গেল। আলটিমেটলি আমরা কেউই গুঁ গুঁ করিনি, করেছে ডিরেক্টর আর প্রডিউসার। তাদের সঙ্গে কি গণ্ডগোল হলো, কি গুঁ গুঁ হলো, যাতে করে সবই উবে গেল। আর মনুদার বউ হওয়া আমার আর হলো না। এরপরের ছোট্ট একটা কথা, এবার একটা পুরনো দিনকে মনে করা। সেই সময়, তাও অনেক দিন হয়ে গেছে, কানন দেবী প্রখ্যাত অভিনেত্রী ছিলেন, তারই উৎসাহে আমরা মহিলারা একটা নাটক সংস্থা করেছিলাম, মহিলা শিল্পী মহল। সব মহিলারা পুরুষ চরিত্রও করবে, আবার নারী চরিত্রও করবে। তা এই রকমভাবে আমাদের অনেক প্রোডাকশন হতো। সেই টাকা দিয়ে দুস্থ শিল্পীদের আমাদের তাদের থাকা, ভরণ পোষণ, বাড়ি ঘর ইত্যাদি ব্যবস্থা করা, এই টাকা দিয়ে হতো। তা সবাই আমরা এই ইন্ডাস্ট্রির সবাই, সেই নাটকের লোক হোক, সিনেমার লোক হোক, সবাই কিন্তু উৎসাহ ভরে সেগুলো করতাম এবং প্রচুর আমরা শো করেছি। তার মধ্যে খুব নাম হয়েছিল কবি। তখনকার দিনে সেই কবি রবীন মজুমদার, অনুভা গুপ্তা, নীলিমা দাস ইত্যাদি ইত্যাদি। তা সেইটাও হলো, সেটাও দারুণ হয়েছিল। মিশন কুমারী হয়েছে, আলিবাবা হয়েছে। তা এরপরে আরেকটা হলো সিরাজউদ্দৌলা। তা আমার সেই সময় কোথায় একটা ওই ডাবল ভার্সন শুটিং ছিল, হিন্দি বাংলা, আউটডোরে যেতে হবে। তা আমি তখন বললাম যে আমি কোনো বড় পার্ট নেব না সিরাজউদ্দৌলাতে, তা আমাকে ছেড়ে দিন। আর যদি আমি ফিরে আসতে পারি ওই নাটকের দিনের মধ্যে, তা যা হোক করে গোঁপদাড়িয়ে লাগিয়ে কোনো সিপাই কিছু একটা হয়ে যাবক্ষণ। তো সবাই সেটাই মেনে নিলেন, কেন প্রত্যেক মানুষেরই নিজস্ব কাজ থাকে। তা এইটাই হয়েছিল মহাজাতি সদনে। তা আমি যেদিনে পৌঁছালাম তার পরের দিনই শো। বিকেলের দিকে আমি বাড়ি যখন পৌঁছালাম, মা বললেন যে তোকে কানন্দি অনেকবার টেলিফোন করেছেন, তুই একবার টেলিফোন করে দেখ, উনি ভীষণভাবে ওরিড হয়ে আছেন। তখন কী হলো? আমি তাড়াতাড়ি টেলিফোনটা ধরে বলতেই কানন্দি একদম কেঁদে ফেলেছেন যে কি কেলেঙ্কারি, তোমাকে এখন চাই, কি হবে? তা আমি কিছুই বুঝতে পারছি না। বললেন যে আমাদের সিরাজ যে করছে গীতা দে, সব রিহার্সাল হয়ে গিয়েছে, সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু গতকাল থেকে ওর এমন অবস্থা শরীরের যে ও বেচারা উঠতে পারছে না। তো নাটক করবে কি করে? নাটক করতে পারছে না, অথচ অন্য কোনো সারপ্লাস কোনো আর্টিস্ট নেই। কেন অত বড় নাটক, অতগুলো চরিত্র, সবাই কোনো না কোনো চরিত্রে আটকে গেছে, কেউ আর এইটা করতে পারছে না, তুমি করবে। আমি বললাম, ও বাবা, সিরাজ করতে হবে আমাকে? আমার তো কিছু জানা নেই, কিছু জানি না, তুমি যদি পারো তো করো, নইলে শো বন্ধ হয়ে যাবে। তো আমার খারাপ লাগলো। উনি কাঁদতে কাঁদতে বলছেন,
তা আমি বললাম না না না, শো বন্ধ করতে হবে না, আমি চেষ্টা করব, আমি আমার প্রাণ দিয়ে চেষ্টা করব, আমার শুধু একটা বই পাঠিয়ে দেবেন। তা যাই হোক, তার কয়েক মিনিটের মধ্যে বই এসে গেল। সেই ছোটোবেলা থেকেই তো, ছোটোবেলা না আর একটু বড়োবেলাতেই রাত্রি থেকে তো পড়া মুখস্থ করা আমার অভ্যেস, পরীক্ষা দিই। তা সেই অভ্যেসটাকে আরেকবার ঝালিয়ে নিলাম। মাকে বললাম যা হোক কিছু খেতে দাও, খেয়ে নিয়ে ব্যাস দরজা বন্ধ করে দিয়ে পড়তে শুরু করলাম। আস্তে 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 পড়তে 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 রাত গড়িয়ে সেই ভোর রাত বোধহয় 3টে-4টে হবে। তখন আমি আর নয়, আর তাহলে টানতে পারবো না, একটু ঘুমিয়ে পড়ি। তার একটু পরে আবার টেনশন তো, উঠে পড়ে আবার পড়তে শুরু করলাম। করে করে বললেন যে 4টে গাড়ি আসবে। যথারীতি 4টে গাড়ি এলো। আমি সোজা ওখানে চলে গেলাম। শুধু একে বলেছিলেন ভালো একজন প্রম্পটার যদি থাকে খুব সুবিধে হয়। তো উনি কী বুঝলেন কি না বুঝলেন জানি না, দেখতে তো পাচ্ছি না। তা যাই হোক, আমি নিজে ঠাকুর ঠাকুর করতে করতে মহাচার্য সদনে পৌঁছে গেলাম। কোনো কথা নেই, কারুর সঙ্গে কোনো কথা নেই। কানন্দির খুব ইনস্ট্রাকশন আছে যে ও কেউ যেন ওর সঙ্গে কোনো কথা না বলে, ও নিজের মনে থাকুক, যতটা পারে ও টেনে তুলবে, কারণ আমরা যতটাই ও মাথায় ভার চাপিয়েছি সেটা তো আমরা বুঝতে পারছি, ইত্যাদি। আমাকে সাজিয়ে গুজিয়ে দেওয়া হলো। সে পরচুলা পরে, জুলপি পরে, এইসব করে টোরে বসে আছি। হঠাৎ একটা আওয়াজ, ক্যা হুয়া ক্যা হুয়া, মিতা তুমি নাকি ভয় পেয়েছ? ফিরে দেখলাম মনুদা। আমি তাড়াতাড়ি ছুটে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। উনি তখন ওর পৈতেটা নিয়ে, সম্ভবত পৈতেটাই ছিল, উনি আমার মাথায় হাত দিয়ে কতক্ষণ মন্ত্র জপ করলেন, গুরুমন্ত্র বললেন, কী বললেন না বললেন আমি কিছু বুঝতে পারিনি। উনি অনেকক্ষণ আমার মাথায় হাত রেখে তারপরে আর কোনো কথা না বলে পিছন ফিরে চলে গেলেন। আমি সোজা হয়ে উঠে দাঁড়ালাম। দাঁড়িয়ে সামনেই আয়না ছিল। তাকাতেই দেখি একটা ফ্ল্যাশ হলো। বিশ্বাস করুন, আমি নিজে দেখতে পেলাম একটা ফ্ল্যাশ হলো। আমি তাড়াতাড়ি মুখটা নামিয়ে নিলাম। আবার দেখলাম আর তো কিছু হলো না। এবার তো ওই আয়নাতে আমাকেই দেখতে পাচ্ছি, সেই পরচুলা পরা, সেই এই চুলপি টুলপি ইত্যাদি ইত্যাদি। সেকেন্ড বেল পড়ে গেল। আমি মন্ত্রমুগ্ধর মতো সোজা স্টেজে পৌঁছে গেলাম। তারপর যতক্ষণ নাটক হলো সমানভাবে, ভালো হলো কি মন্দ হলো আমি জানি না, কিন্তু আমার মধ্যে তার কোনো আলোড়ন ছিল না। আমি মন্ত্রমুগ্ধের মতোই পরপর 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 সিনগুলো শেষ করে এসে বসলে পড়লাম। সবাই হই হই করে করে এসে আমাকে জড়িয়ে ধরল। কানন্দি আমাকে জড়িয়ে ধরে বললেন, শোনো ভাই সব, শোনো শোনো, তোমাদের একটা কথা বলি, আজকের দিনের পর ওকে কেউ মিতা বলে ডেকো না, ওর নাম হবে বিপত্তারণ বাবু। সেই দিন থেকেই আমি হলাম বিপত্তারণ বাবু। এর পিছনে এই যে অলৌকিক একটা শক্তি, সেটা ছিল মনুদার। সে গায়ত্রী মন্ত্রই হোক, গুরুমন্ত্রই হোক, যে মন্ত্রই হোক, আমার ভেতরে শিরায় শিরায় উনি সঞ্চারিত করে দিয়েছিলেন। সেই জন্যই সেই দিনের সেই রাত্রি
আমি সুন্দরভাবে উদযাপন করতে পেরেছিলাম। আমার শতকোটি প্রণাম তার জন্য রইল, অশেষ কৃতজ্ঞতাও রইল। আপনাদের কাছেও আমার কৃতজ্ঞতা। এতক্ষণ আপনারা স্তব্ধ হয়ে আমার কথা শুনলেন, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অশেষ ধন্যবাদ শ্রদ্ধেয়া মিতা চট্টোপাধ্যায় মহাশয়াকে। তিনি তার অনুভূতি, আবেগ, উপলব্ধি দিয়ে আমাদেরও শিরায় শিরায় সঞ্চারিত করেছেন তার স্মৃতিচারণের মণিমুক্ত সম অনেক সম্পদকে। এরপর আমরা ডেকে নেব আমাদের মধ্যে উপস্থিত আরেকজন বিশিষ্ট ব্যক্তিত্ব। বলেনি আমাদের মধ্যে উপস্থিত শ্রদ্ধেয় শ্রী বিমোচন ভট্টাচার্য মহাশয়কে। নমস্কার, শুভ সন্ধ্যা। উপস্থিত সবাইকে, মঞ্চে যারা আছেন তাদেরকে শুভ সন্ধ্যা জানিয়ে আমার কথা শুরু। আমি কোনো বিশিষ্ট ব্যক্তি নই, আমার নিজের কোনো পরিচয় নেই। আমি মনু মুখোপাধ্যায়কে অনেক দিন ধরে দেখছি আমার বাবার পরিচয়। আমার পরিচয়টা আমার বাবার। আমার বাবা নাট্যকার বিধায়ক ভট্টাচার্য, যে নাটকে এরা সঞ্চালিকা বললেন ক্ষুধা নাটক, যে নাটকে মঞ্চাবতরণ করেছিলেন প্রথম মনু মুখোপাধ্যায়, সেই নাটকটি আমার বাবার লেখা। সেই 1956 সাল শেষ হয় সেটা, তখন আমার 6 বছর বয়স। সেই বছর থেকেই আমি মনু মুখোপাধ্যায়কে দেখেছি 66 সাল পর্যন্ত, প্রত্যেক বৃহস্পতিবার, প্রত্যেক শনিবার, প্রত্যেক রবিবার। কারণ আমরা বিশ্বরূপার ঠিক পেছনেই থাকতাম, বিশ্বরূপার কম্পাউন্ডের মধ্যে। ফলে মনু কাকাকে আমি মনু কাকাই বলতাম, তখন ছোটোর থেকে দেখছি। তিনিও আমাদের বাই নেম চিনতেন। তো মনু কাকা সম্বন্ধে কী বলবো, ম্যাডাম যা বললেন তারপর তো আমার কিছু বলার না। আমি এমনিতেই খুব সামান্য লোক, আমার দেখার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। মনু মুখোপাধ্যায়কে আমি কীরকমভাবে দেখেছি সেইটুকু বলি আপনাদের, সংক্ষেপে বলি। তা নাহলে মনু কাকাকে নিয়ে বলতে গেলে ওই 10 বছরে আমি যত ঘটনা জানি সেটা বলতে গেলে সারা রাত্রি কেটে যেতে পারে। তো মনু কাকা এমন একজন লোক ছিলেন যার এই সমসাময়িক সব নাটক মুখস্থ ছিল। পেশাদার মঞ্চে বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার 2টো শো, ছুটির দিন 2টো শো হতোই। কিন্তু তার বাইরেও সোম, মঙ্গল, বুধ এবং শুক্র অফিস ক্লাবের নাটক হতো। তখন খুব পপুলার ছিল অফিস ক্লাবের নাটক। সেই নাটকগুলো কিন্তু ওই পপুলার নাটক যেটা চলছে সেটা হতো না, কিন্তু যেগুলো খুব পপুলার নাটক সেগুলোই হতো, এবং সেগুলো মনু মুখোপাধ্যায় কণ্ঠস্থ ছিল। ফলে মনু মুখোপাধ্যায়কে ছাড়া কোনো নাটক তখন হতো না। আমি আপনাদের 2-1টা ঘটনা বলি। মনু কাকা তখন ম্যাডাম যা বললেন মূলত প্রম্পটার ছিলেন, কিন্তু যে কোনো চরিত্র, সে কালী ব্যানার্জি যিনি নায়ক ছিলেন ওই নাটকের, তিনি না এলে, তরুণ কুমার না এলে, বসন্ত চৌধুরী না এলে, সব নাটকের সব চরিত্র মনু কাকা করতেন। এইরকম মানে ভাবা যায় না যে একদিনও মনু কাকা অভিনয় করছেন না, এরকম দেখা যেত না। কেউ না কেউ অনুপস্থিত থাকতেনই, আর তখনই মনু কাকা ডাক পড়তো, মনু করে দে, আসেনি এই পাঠটা কর। মনু কাকার কোনো অসুবিধে নেই। মনু কাকাকে আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের বলি। এরপরে ঠিক সেতু নাটকের পরেই বাবার আরেকটি নাটক খুব জনপ্রিয় হয়, সেটি সেতু। ক্ষুধা নাটকের পরে সেটি সেতু, যেটা এই মঞ্চে ট্রেন ঢুকে যাওয়ার জন্য যতটা বিখ্যাত হয়েছে, নাটকটির জন্যে ততটা নয়। সেখানেই তৃপ্তি মিত্র প্রথম পেশাদার মঞ্চে আসেন। তো মনু কাকা যথারীতি প্রম্পটার এবং ছোট একটি রোল করেন। তো নাটকের নায়ক অসিত বরণ একদিন আসেননি।
সেটা কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র এবং করতে হবে তৃপ্তি মিত্রের সঙ্গে। তো বলা হলো যে মনুবাবু করে দেবে, মনু করে দেবে, এরম হচ্ছে। তো আমরা পেছনে থাকতাম, বাবার কাছে এলেন মনু কাকা, বললেন যে বিধায়কদা বলছে কালোদার পাট্টা করতে হবে, কী করবো? বলছে তুই পারবি না, এরম হয় নাকি? তৃপ্তি মিত্রকে গিয়ে বলা হলো তাদের যে ধারার নাটক হতো, বাবাদের বা মনু কাকাদের নাটকগুলো সেই ধারার হতো না, ওদের ওখানে প্রম্পটার কিছু ছিল না। আমাদের এখানে প্রম্পটার নির্ভর নাটক করতেন এরা বেশিরভাগই, এবং এক্সটেম্পোর এত বলতেন যে প্রম্পটারও অনেক সময় পাতা উল্টাতে হতো, দেখতে হতো কী করে এলো নাটক। মনুকা শুধু করলেনই না, তৃপ্তি মিত্রর মতন অভিনেত্রী বললেন যে মনুবাবু আপনি কিন্তু খুব ভালো অভিনয় করেছেন। এইটা আমার চোখে দেখা ঘটনা। আরেকটা ঘটনা বলি, আপনারা অনেকেই এখন আজকের প্রজন্মের কেউই জানেন না, ম্যাডাম জানেন, আর আমার মতন তখন অতটা বয়স ছিল না আমার, কিন্তু শিবরাত্রির দিন একটা হোল নাইট বলে ব্যাপার ছিল। সেখানে সারা রাত্রিব্যাপী নাটক হতো, তিনটে কখনো কখনো চারটে নাটক পর হতো। এই নাটকের মূল ভরসাস্থল ছিলেন মনু মুখোপাধ্যায়। আমি আপনাকে একটা ঘটনা বলি, ম্যাডামের মনে আছে কিনা আমি জানি না। শাহজাহান নাটকে ম্যাডাম করছিলেন পিয়ারা, আর বাবা করছিলেন মুরাদ। তো মুরাদ দেশের বাইরে যাবেন, তো বাবার তো পাঠ মুখস্থ নেই। বাবা বলে নেমেছেন মনু করছিস তুই, আমি খালি বলবো, এটা মনে রাখিস, আমার কিন্তু কোনো পাঠ মুখস্থ নেই। তো মুরাদ চলে যাচ্ছেন, ফলে খুবই অসুবিধার মধ্যে আছেন পিয়ারা কান্নাকাটি করছেন যে তুমি কবে ফিরবে করতে। বাবার তো কোনো পার্টি মুখস্থ নেই। বাবা মাঝে মাঝেই উইংসের ধারে যাচ্ছেন, মনুকার কাছ থেকে শুনছেন, এসে বলছেন। তো বাবা বলছেন যে মনু না থাকলে আমার তো হতোই না, এরপরে আরও একটা বড় নাটক আছে, সেটাও মনুই করবে, বলবো খালি আমি। এই রকম মনু কাকার ওপর ভরসা থাকতো অভিনেতাদের। অভিনেতা তো ভালো ছিলেনই, মানুষটাও বড় ভালো ছিলেন। আমি একটি ঘটনা আপনাদের বলি। ম্যাডাম বললেন লগ্ন নাটকের স্ক্রিপ্ট পরিবর্তনের কথা। তখন আমি একটু বড় হয়ে গেছি, তখন আমার প্রায় 14-15 বছর বয়স। তো তখন ওখানকার যিনি মালিক ছিলেন রাসবিহারী সরকার, তিনি ওই নাটকটির পরিকল্পনা করেছিলেন। যে স্টেজের বিবরণ ম্যাডাম দিলেন সেটার নাম দেওয়া হয়েছিল থিয়েটার স্কোপ। তো হঠাৎ করে থিয়েটার স্কোপটা কী এরকম মানুষের ছিল, কিন্তু রাসবিহারী বাবু তখন মনে হলো তিনিই নাট্যকার হবেন। ফলে বাবার নাটক ওই জায়গাটা পাল্টে দিয়ে তিনি একটা করলেন, যেটা নিয়ে মনু কাকা ম্যাডামদের করেছিলেন। ওটা বাবার মোটেই ছিল না। এবং তারপরে যে কথাটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে 1966 সালের 1 এপ্রিল বিশ্বরূপা থিয়েটার থেকে বাবাকে একটা চিঠি দেওয়া হয় যে ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। বাবা প্রথমে ভেবেছিলেন 1 এপ্রিল ফুল করা হচ্ছে, কিন্তু সেটা হলো কি সত্যি ঘটনা হলো। ভাবুন একবার যে বাবা পরিবার নিয়ে একটি থিয়েটারের ভেতরে থাকেন, তার জন্য আমরা 110 টাকা ভাড়া দিই। বাবার নাটক চলছে, বাবা তার জন্য 10 টাকা করে রয়্যালটি পান, অভিনয় করার জন্য 10 টাকা করে রয়্যালটি পান, আর এই 20 টাকা ডেলি যে কটা নাটক হয় তা 110 টাকা ওদের দিয়ে দেয়। বাবা যদি সেই কাজটা না থাকে তাহলে কিন্তু ওই 110 টাকা কোত্থেকে আসবে কালকে কেউ জানেন না। এরকমই অনিশ্চিত ছিল তখনকার দিনের অভিনেতা অভিনেত্রী বা নাট্যকার। তখন লাইভ মিউজিক হতো, ফলে মিউজিশিয়ান ছিলেন, প্রচুর মানুষ তখন থাকতেন ওখানে। তো আমরা যখন তারপরে আমরা চলে আসবো ওখান থেকে, ওই বাড়িতে আমরা থাকতে পারি না, বাবার একটা অসম্মান আছে, বাবাকে প্রায় তাড়িয়ে দেওয়া হচ্ছে। একটা অলিখিত কথা বলা হলো অভিনেতা অভিনেত্রীদের, তখন ওখানে রাধা নাটক হচ্ছিল, বাবারই নাট্যরূপ। এমন করা হলো যে কাগজে যে বিজ্ঞাপন হচ্ছে সেখানে নাট্যরূপ বাবার লেখা হচ্ছে না। এইরকম অপমানকর অবস্থার মধ্যে আমরা ওখানে বসবাস করছি। রোজ আমরা আমাদের ওর ভেতর দিয়েই যাতায়াত করতে হয়। তো ওখানে বলে দেওয়া হলো অভিনেতা অভিনেত্রীদের যে বিধায়ক বাবুর কাছে বা বিধায়ক দার কাছে কেউ যাবেন না,
কেউ দেখা করবেন না। এক এবং একমাত্র মনু মুখোপাধ্যায় 2রা এপ্রিল বাবার কাছে এসে কেঁদে ফেলেছিলেন যে বিধায়কদা আমি জানি কি করে কি জন্যে কে এটা করলো। একমাত্র মনু মুখোপাধ্যায়, আর কেউ নয়। কিন্তু কেউ আসেননি। মীরেন লাহিড়ী বলে একজন ফটোগ্রাফার ছিলেন, তাকে নিয়ে বাবার কাছে এসে বলেছিলেন বিধায়কদা আমারও তো সংসার আছে, আমারও তো কাজ করে খেতে হবে, আমি কাজটা ছেড়ে দিতাম, কিন্তু আমি ছাড়তে পারিনি কারণ আমায় তো কাজ করতে হবে। বাবা বললেন না তুই ছাড়বি কেন, তো ছাড়ার কোনো দরকার নেই, আমি বাড়ি খুঁজছি। তার কয়েক মাসের মধ্যে আমরা একটা ভাড়া বাড়িতে উঠে আসি টালা পার্কের কাছে। তখনও বনু কাকার সঙ্গে আমাদের যোগাযোগ ছিল, কিন্তু তারপরে আমরা উঠে মিল কলোনিতে চলে যাই, সেখানে আমাদের সঙ্গে মনু কাকার আর যোগাযোগ ছিল না। কিন্তু প্রত্যক্ষভাবে আমি মনু কাকাকে ওই যে বললাম 10 বছর 365 দিনের প্রতি বৃহস্পতিবার, প্রতি শনিবার এবং প্রতি রবিবার ছুটির দিন আমি মনু কাকাকে দেখেছি। মনু কাকা কোনো না কোনো ছিলায় ঠিক থিয়েটারের লাগোয়া আমাদের বাড়িটা ছিল, যেখানে শেষ হচ্ছে সেইখানটাই আমাদের বাড়িটা, মানে স্টেজ থেকেই আমাদের রান্না করে ফুটো দিয়ে স্টেজ দেখা যেত। তো মনু কাকা কোনো না কোনো ভাবেই বাবার কাছে আসতেন, কথা হতো, প্রায় রোজই দেখা হতো। মনু কাকারা কিন্তু সেই অর্থে তেমন পপুলারিটি পাননি। মনু কাকার মতন অভিনেতা কিন্তু আরও অনেক বেশি মনে রাখার মতন চরিত্র পাওয়ার কথা ছিল, কিন্তু যে কোনো কারণেই সেই চরিত্র পাননি। কিন্তু এদের তার জন্য তাদের কোনো আক্ষেপ থাকতো না। এমনিতে মনু কাকা খুব সদাহাস্যময় লোক ছিলেন। একদিন খুব দেরি হয়েছে, তো সবাই জিজ্ঞেস করছে মনু তোর দেরি হলো কেন, মনুদা তোর দেরি হলো কেন, তোমার দেরি হলো কেন, মনুবাবু আপনার দেরি হলো কেন? বলে এই কি একটা শুনলাম ফতেহ দোহাজ দোয়াম ছিল সেদিনকে, তো বলে এরা কি ফতেহ দড়াম দুড়ুম কি একটা আছে, সেই জন্য রাস্তায় খুব ভিড়, সেই জন্য আসতে পারবো। আর তা আমি আজও এতদিন বাদেও ফতেহ দোহাজ দোয়ামকে ফতেহ দড়াম দড়ামই বলি। আমি কোনো দিন আর মানে ভাবতেই পারিনি যে ওটা ফতেহ দোহাজ দোয়াম। আমি ছোটোবেলায় শুনেছি মনু কাকা বলছেন ফতেহ দুড়ুম দাঁড়ামে কি একটা হয়েছে এরকম একটা, আর সেই ফতেহ দুড়ুম দাঁড়ামই আমি বলি। মনু কাকারা সেরকম সেই অর্থে কিন্তু কিছু পাননি, জানেন না। আমার বাবার ক্ষেত্রেও তাই, মানে যারা অভিনেতা ছিলেন তাদের কজনকে আমরা মনে রেখেছি, কাউকেই প্রায় মনে রাখিনি, কাউকেই নয়। একজন এক এবং অদ্বিতীয় উত্তম কুমার, ব্যাস, তার জন্মদিন জানি, তার মৃত্যুদিন জানি, বাদ বাকি এত অভিনেতা অভিনেত্রী এসছেন তাদের কাউকে আমরা মনে রাখিনি। মনু কাকা তাদের মধ্যে একজন, আমার বাবা তাদের মধ্যে একজন। আমার বাবার অনেকগুলো কাজ আছে যেগুলো ভারতবর্ষে কেন এশিয়াতে প্রথম নাটকের ক্ষেত্রে, কিন্তু সেরকম আমাদের আক্ষেপ করে তো কোনো লাভ নেই, কাউকেই মানুষ মনে রাখে না। মনু কাকা এবং আমার বাবা সমসাময়িক অভিনেতা অভিনেত্রীদের জন্যে আমি একটি কবিতার লাইন বলি আপনাদের। কবিতাটি লেখা সুভাষ মুখোপাধ্যায়। আমি অনেক জায়গায় আমার বক্তৃতা দেওয়ার সুযোগ তেমন হয় না, কেই বা আমায় চেনে, তো আমি তাদের এই কবিতাটা বলেই শেষ করি যে মনু কাকাদের বা আমার বাবাদের মতো লোকেদের মানুষদের ক্ষেত্রে সুভাষ মুখোপাধ্যায়ের একটা কবিতা আছে। সুভাষ মুখোপাধ্যায় কবিতাটা লিখেছিলেন কমিউনিস্ট পার্টি ভাগ হয়ে যাওয়া নিয়ে, কিন্তু কি প্রাসঙ্গিকভাবে সেই কবিতাটা কখনো মনু মুখোপাধ্যায়ের হয়, কখনো বিধায়ক ভট্টাচার্যের হয়, কখনো কেতকী দত্তের হয়। এদেরকে তো আমরা মনে রাখিনি। কবিতাটা এইরকম, তোমার ঘৃণার দিকে আমি ফিরিয়ে রেখেছি আমার ভালোবাসার মুখ, যেখানে গতি বলতে শুধুই ঘুরপাক, এগোনো মানেই দেয়ালে মাথা ঠুকে যাওয়া, সংগ্রামের আরেক নাম যেখানে নিজেকে ভাঙা। তুমি সেই অন্ধগলিতে দাঁড়িয়ে বিপন্ন চোখের আগুনে চাইছো আমাকে ভস্ম করে দিতে, আর আমি তোমার অভিশাপগুলো লুফে নিয়ে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি আমার শুভেচ্ছা। ভোরের আজানের মতো আমি জানান দিচ্ছি খোলা রাস্তার ঠিক কোনখানে আমি তোমারই জন্য দাঁড়িয়ে, হাত বাড়িয়ে দেখেছি, অন্যদিকে হাত বাড়িয়েও তুমি যেন আমার হাত ধরতে, অন্যদিকে মুখ ফিরিয়েও তুমি আমার হাত যাতে ধরতে পারো। ধন্যবাদ। ধন্যবাদ বিমোচন ভট্টাচার্য মহাশয়কে। উনি মানুষ মনু মুখোপাধ্যায় সম্পর্কে আমাদের সমৃদ্ধ করলেন। আমরা অনেক অজানা তথ্য ওনার থেকে জানলাম। এবার আমরা ডেকে নিচ্ছি শ্রদ্ধেয় অমিত রায় মহাশয়কে। নমস্কার। আজ যে মহান মানুষকে কিছুটা গঙ্গা জলে গঙ্গা পুজো করার
আয়োজন হয়েছে, সময় তাতে চোখ রাঙাচ্ছে। আমি খুব সংক্ষেপে বলি যে আজ থেকে অনেক অনেক দিন আগে তখন আমি হাফ প্যান্ট, 1 নম্বর ইডেন গার্ডেন্স, একটা বিশাল বাড়ি, তার নাম আকাশবাণী কলকাতা। তখনকার বোধ অনুযায়ী আমি সেই বাড়িটাকে আরও বিশাল দেখেছিলাম, কেননা শিশু মহল হতো, বাইরে মঞ্চ বেঁধে। সে কথা থাক, কিন্তু তার পরবর্তীকালে যখন অনেক দিন পরে সেই বাড়িতে একটা স্টুডিও, যেটার নামই কাফি, 5 নম্বর স্টুডিও। আমার মঞ্চে যারা গুণীজন রয়েছেন, প্রণম্য মানুষ, তারা এক কথাই বুঝতে পারবেন, সেটা হলো নাটক। দা ঠাকুর বলেছিলেন নো টক। মজার মানুষ ছিলেন, তেমনি ছিলেন। এক এক প্রজন্ম আসে, যেমন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যখন এই বাড়িতে এলেন তখন একটা স্ফুলিঙ্গ, তখনকার যারা ছিলেন ভোলা যায় না। তেমনি এক সময় মনু মুখোপাধ্যায়। আমাদের ওই 5 নম্বর স্টুডিওর ঘটনা প্রচুর, বলে শেষ করা যাবে না, কিন্তু যেটা বলবো, পাগল না হলে নাকি নাটক করা যায় না। তো আমরা যখন ওখানে ওই স্টুডিওর মোটা দরজাটা হঠাৎ খড়ং করে খুলতো, এই কেরে, এই যে এই কেরেটা একটা তাকিয়া কালাম হয়ে গেছিল। মানে উনি যখন বলতেন তখন বোঝা যেত মনুদা বেশ মুডে আছেন। আজ আমার কাছে একটি লেখা যেটি পাঠিয়েছেন সমরেশ ঘোষ, যিনি আকাশবাণী কলকাতার যতগুলি নাটকের অ্যাওয়ার্ড জমা হয়েছে তাদের খাতায়, তার মধ্যে বোধহয় 90% আমাদের সমরেশদার। তো সমরেশদার সঙ্গে মনুদার খুব সম্পর্কটা গভীর ছিল। কিন্তু এত বড় এই লেখাটি আমি আর আজকে দীর্ঘায়িত করব না আমার কথার, সেই জন্যে শুধু এইটুকু বলি, এই পাগলেরা ছিলেন বলেই আমাদের সংস্কৃতি আজও এগিয়ে আছে, এগিয়ে থাকবে আগামী দিনেও। নমস্কার। ধন্যবাদ অমিত রায় মহাশয়কে। বেতার শিল্পী মনু মুখোপাধ্যায়ের সম্পর্কে আমরা জানলাম। এবার একটি স্বল্প দৈর্ঘ্যের সচিত্র প্রতিবেদন আমরা দেখব। শ্রদ্ধেয় শিল্পীর কিছু অভিনয় প্রতিভার নিদর্শন স্বরূপ। তুমি কাশি যেতে পারো, যেতে পারো গয়া, পাবে না এমন দ্বিতীয় অপয়া। তুমি কাশি যেতে পারো, যেতে পারো গয়া, পাবে না এমন অপয়া। তুমি কাশি যেতে পারো, যেতে পারো গয়া, পাবে না এমন অপয়া। ভুলেও আমার দিকেতে তাকালে, জয় গুরু, ভুলেও আমার দিকেতে তাকালে, যেন গোলমাল নিজেই পাকালে। कछु नहीं भावे जगमाया, सब सोपान लगी लाग लगा गुरु मीरा के गुरु गिरधर नागर, गिरधर नागर।
आत्मा ही गुरु चरण लगी आत्मा ही गुरु चरण लगी लाग लगा गुरु चरण मोहे लाग लगा गुरु चरण गुरु चरण एक ही ब्रह्मा, एक ही सूर्य, एक ही चंद्रमा. काय खडावी चमर ग्रेट स्विमर की ना जाने ना तबे ग्रेट पर्सनालिटी चाहिए. दो हाथ, दो पैर, दो आंखें, दो ही कान, तीन कूल, तीन कान. यार क्यों है पंच तत्व, पंचनग, पांच इंद्रिया तथा पांच ही पांडव. 1, 2, 3, 4, 5. মঞ্চ, চলচ্চিত্র, দূরদর্শন ও বেতার নাটকের প্রয়াত বর্ষিয়ান অভিনেতা এবং শিল্পী সমাজের মুকুটহীন সম্রাট মনু মুখোপাধ্যায় এক অবিস্মরণীয় অধ্যায়। ভালো নাম সৌরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 1930 সালের 1 মার্চ উত্তর কলকাতার তালাপাড়া এলাকায় অবস্থিত নিজের মামার বাড়িতে জন্মগ্রহণ করেন আমাদের সকলের প্রিয় বর্ষিয়ান অভিভাবক শিল্পী অভিনেতা মনু মুখোপাধ্যায়। টালাতে জন্ম বলেই আমি এই 12-13 বছর বয়স থেকেই অভিনয়ের প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়ি। তার কারণ আমি দেখতাম কানুদা যাতায়াত করছেন, মানে কানু বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালী কানু বন্দ্যোপাধ্যায়, হরিহর, উনি আমার নাট্য গুরু বলতে গেলে। ওনার কাছে আমার অভিনয় শেখা এবং আমি আকৃষ্টই ওনাকে দেখেই। এই মানে তখন তোমার বয়স কত? মানে তখন আমার বয়স এই স্কুলে পড়ছি, তখন স্কুলে পড়ছি। হ্যাঁ। আচ্ছা, এটা কি আরো একটা কারণ না যে যেহেতু তোমরা নর্থ ক্যালকাটার বাসিন্দা ছিলে, থিয়েটারের বিশেষ করে পেশাদার থিয়েটারের জায়গাটাই তো নর্থ ক্যালকাটায় ছিল? নিশ্চয়, যেটাকে বলা হয় শ্যামবাজার বা হাতিবাগানের থিয়েটার। এবং আমি তো থিয়েটার পাড়া বলে, থিয়েটার পাড়া। এবং তুমি হাতিবাগানের খুব কাছেই ছিলে পরবর্তীকালে। টালা থেকে আমরা চলে আসি থিয়েটার পাড়ায়। এসে আমি দেখতাম শ্রীরঙ্গম থিয়েটারের বড়বাবু ঘুরে বেড়াচ্ছেন, নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ি উনি ঘুরে বেড়াচ্ছেন, ভবানী ভাদুড়ি, পতু ভাদুড়ি ঘুরে বেড়াচ্ছেন, বিশ্বনাথ ভাদুড়ি। অটোমেটিক্যালি আমাকে টানতো, এটা টানতো। এরপরে আমার ওই কলেজ লাইফ শুরু হলো। আমার অভিনয় জীবন শুরু কিন্তু খুব আমি নিজে এখনই ভেবে আশ্চর্য হই, আমি মহিলা চরিত্র অভিনয় করে প্রথম অভিনয় করি। আচ্ছা। মেবার পতনে সত্যবতী, মহারাজ নন্দকুমারের লুৎফা, এইসব করে করে কিন্তু আমি আসি। তারপর ক্লাবে, পাড়ার ক্লাবে অভিনয় করতে করতে, হ্যাঁ, তখন কলেজে চলছে, আমি আবার চাকরিতেও ঢুকেছি। দেশ বা গ্রামের বাড়ি হুগলি জেলার নারিকুল সংলগ্ন এলাকায়। 2000 সালের আগে পর্যন্ত মনু মুখোপাধ্যায় থাকতেন উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলের নলিন সরকার স্ট্রিটে। 2000 সালের পর থেকে আমৃত্যু তিনি থাকতেন রাসবিহারী কানেক্টরের কাছে রাজডাঙ্গা অঞ্চলে। বাবা অমরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, মা শ্রীমতী নিভাননী দেবী, সহধর্মিণী কল্পনা মুখোপাধ্যায়, 2 কন্যা রত্না সর্দার এবং রীনা মুখোপাধ্যায়। বড় অভিনেতারও আগে তিনি বড় মানুষ ছিলেন। এতটাই বড় মনের মানুষ ছিলেন মনু মুখোপাধ্যায়, যা বিচার করা বা পরিমাপ করার মতো ওই মানের বিচারক আমাদের শিল্পী সমাজে অনুপস্থিত। 90 বছরের দীর্ঘ জীবনে কোনোদিন কারো সঙ্গে বিনা কারণে যুক্তিবিহীন খারাপ ব্যবহার করতে
দেখা যায়নি তাকে। তিনি ছিলেন ভদ্র, নম্র, বুঝদার, সংযমী এবং অবশ্যই রাশভারী এক মানুষ। মানুষটার অভিনয় জীবন এবং নিষ্ঠা সম্পর্কে জানলে সেই জানাকে পুঁজি করে গোটা অভিনয় শিল্পটাকে ভালোবেসে ফেলা সম্ভব। অমায়িক ব্যবহার এবং রসিক মানুষ ছিলেন তিনি। কর্মক্ষেত্রে কাজের ফাঁকে ফাঁকে রসিকতা করতে ভালোবাসতেন। একেবারে প্রথম জীবনে প্রম্পটার হিসেবে আত্মপ্রকাশের ঠিক পূর্বে তিনি একবারই বলেছিলেন, আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন না, আমি ঠিক প্রম্পট করতে পারবো। কিন্তু তারপর এই 90 বছরের গোটা জীবনটায় আর একটি বারো চরিত্রের চেষ্টায় কোনোদিন স্টুডিও পাড়ায় এক দরজা থেকে আরেক দরজায় ঘুরে বেড়াতে দেখা যায়নি মনু মুখোপাধ্যায়কে। তিনি অত্যন্ত আনন্দময় পুরুষ ছিলেন। তিনি বাড়িতে এমনভাবে থাকতেন, আমাদের মনে হতো না যে তিনি অতটা রাশভারী। তবে আমরা তাকে কিছু চোখ তাকালেই বুঝতে পারতাম যে এটা করা আমাদের উচিত নয়। ছিল বাবার প্রচণ্ড শখ ছিল খেলা দেখা, বিশেষ করে ছোট পর্দায়, কারণ গিয়ে দেখার মতো অবসর বা স্বাস্থ্য তখন ছিল না। বাবা যদি সে দুপুর হোক, রাত্রির হোক, মানে মাঝরাত্রির হোক, অ্যালার্ম দিয়ে রেখে বাবা খেলাটা, বিশেষ করে ফাইনাল খেলা দেখবেনই। এবং খবরের কাগজ এলেও আগে খেলার পাতাটা বাবা সমস্ত পড়ে নিয়ে তারপরে কাগজটি রেখে দিতেন। আর দ্বিতীয় শখ ছিল বাবার ক্লাসিক্যাল প্রোগ্রাম শোনা। এত ভালোবাসতেন যে যারা বড় শিল্পী তারা তো মোটামুটি বাবার সঙ্গে আলাপ ছিল, এবং তারা ফোন করেও বলতেন, যেমন পণ্ডিত অজয় চক্রবর্তী অনেকবার ফোন করে বাড়িতে বলেছেন যে আপনি চলে আসবেন, আমার অনুষ্ঠান আছে অমুক দিনে অমুক জায়গায়, যদি খালি থাকে নিশ্চয়ই আসবেন। তা বাবা তো যেতেনই, আমাদের দুই বোনকেও জিজ্ঞেস করতেন যে তোমরা যদি যেতে চাও তো চলো। যখনই সুবিধে হয়েছে আমরাও বাবার সঙ্গী হয়েছি। আর সত্যি সেখানে বাবার সমাদর দেখে ভালো লাগতো যে সবাই তারা কত ভালোবাসেন বাবাকে। অভিনয় শুরুর প্রথম জীবনে বিভিন্ন ঐতিহাসিক নাটকে বদমায়েশ, অত্যাচারী সাহেবের চরিত্রে অনবদ্য নজর কাড়ার মতো অভিনয় করতেন মনু মুখোপাধ্যায়। ব্যক্তিগত জীবনে ভালো মানুষ মনু মুখোপাধ্যায় চরিত্রে ঢুকে গিয়ে যখন প্রকৃত বদমাশ হয়ে যেতেন, অনায়াসেই তখন বোঝা যেত কত বড় মাপের অভিনেতার পক্ষে সেটা হয়ে ওঠা সম্ভব। 1957 সালে বিশ্বরূপায় যোগ দেন প্রম্পটার হিসেবে। ক্ষুধা নাটকের ঘটনাচক্রে কালী বন্দ্যোপাধ্যায়ের পরিবর্ত শিল্পী হিসেবে অভিনয় করতে হয় তাকে। সেই পথ চলা শুরু, পরের নাটক সেতুতেও প্রম্পট করেছেন। আবার প্রয়োজনে নায়ক অসিত বরণের ভূমিকায় অভিনয়ও করেছেন। এইভাবে নরেশ মিত্র, নীতিশ মুখোপাধ্যায় প্রমুখের ডুপ্লিকেট হিসেবে অভিনয় করতে করতে যে কোনো ভূমিকায় লড়ে যাওয়ার এক ঐশ্বরিক ক্ষমতা অর্জন করেছিলেন তিনি, এবং পাশাপাশি পেশাদারি মঞ্চে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন। কমলা ঝরিয়ার সঙ্গে দ্বৈত কণ্ঠে মঞ্চে গানও গেয়েছেন। একসময় তবলা শিখেছেন কৃষ্ণকুমার গাঙ্গুলি ওরফে নাটুবাবুর কাছে। বিশ্বরূপার পর চাকরির পাশাপাশি অভিনয় চালিয়ে গেছেন কাশী বিশ্বনাথ মঞ্চ, রংমহল, স্টার থিয়েটার, মিনার্ভা, সারকারিনা ও সুজাতা সদনে। মনু মুখোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য নাটক আরোগ্য নিকেতন, ক্ষুধা, সেতু, নটি বিনোদিনী, আসামি হাজির, টাকার রং কালো, বিদ্রোহী, প্রতিমা, পেটু পাঁচু, জয়মা কালী বোর্ডিং, বেগম মেরি বিশ্বাস, প্রজাপতি, স্বরলিপি, সেই রাত, অমরকণ্টক এবং পাকে চক্রে। তিনি বেতার অনুমোদিত শিল্পী ছিলেন। কলকাতা বেতারে তার অভিনয় শুরু গত শতকের 6 দশকের মাঝামাঝি। প্রায় 7 দশকের বেশি তিনি বেতারে অভিনয় করেছিলেন। কলকাতা বেতারের নাটক বিভাগের যে সমস্ত প্রযোজকদের সঙ্গে মনু মুখোপাধ্যায় কাজ করেছেন
তাদের মধ্যে অন্যতম প্রযোজক শ্রীধর ভট্টাচার্য, সমরেশ ঘোষ, অজিত মুখোপাধ্যায়, রুবি বাগচি, দীপক চন্দ্র পোদ্দার প্রমুখ। বেতারে যে সমস্ত নাটকে তিনি অভিনয় করেছিলেন সেগুলির মধ্যে অন্যতম ছোট বকুলপুরের যাত্রী, দ্বিখণ্ড, ফসিল, বিহান বেলার স্বপ্ন, তিলোত্তমা, আসন বনি, বৃক্ষ সখা, ধূস্তরী মায়া, বরফের নদী, আঙুর লতা, দৃষ্টি প্রদীপ, প্রাইভেট টিউটর ইত্যাদি। বেতারে অনেকগুলি ঐতিহাসিক নাটকেও তিনি অভিনয় করেছিলেন। বেতার নাটকের মনু মুখোপাধ্যায়ের যারা সহ অভিনেতা অভিনেত্রী ছিলেন তাদের মধ্যে অন্যতম মিতা চট্টোপাধ্যায়, অরুণ মুখোপাধ্যায়, সমীর মজুমদার, রসরাজ চক্রবর্তী, শুক্লা বন্দ্যোপাধ্যায়, রনিতা দাস, পিএলটির সত্য বন্দ্যোপাধ্যায়, মেনকা দাস, সুনীল কুমার চট্টোপাধ্যায় ও অনামিকা সাহা। বেতার নাটকে সমরেশ ঘোষের প্রযোজনায় মনু মুখোপাধ্যায় যেসব অনবদ্য চরিত্রে অভিনয় করে ইতিহাস তৈরি করেছিলেন সেই চরিত্রগুলির মধ্যে অন্যতম দুশ্চরিত্র পুলিশ, স্বামী, অসৎ ব্যক্তি, স্নেহময় বাবা, কুষ্ঠরোগীর মরমী চরিত্রে ইত্যাদি। বেতার নাটক প্রযোজক সমরেশ ঘোষ তার একটি লেখায় প্রয়াত মনু মুখোপাধ্যায় সম্পর্কে তার স্মৃতিচারণের সময় লিখেছিলেন, মনু মুখোপাধ্যায় অভিনয়ের সময় যে কোনো চরিত্রের সঙ্গে মিশে যেতে পারতেন অনায়াসে, অনেকটা ইনস্ট্যান্ট কফির মতো। প্রযোজকের চাওয়াকে তিনি সার্থক করে দিতেন। তিনি ছিলেন কমপ্লিট অ্যাক্টর। নেগেটিভ বা পজিটিভ সব চরিত্রেই তিনি সমান দক্ষ ছিলেন। মাম্মাম দাদু দুজনেই আমার খুবই স্পেশাল। দাদুর সঙ্গে যত খুনসুটি, ঝগড়া, পকেট থেকে জিনিস নেওয়া না বলে, রোজ দাদু যখন কাজ থেকে ফিরবে দাদুকে চমকে দেওয়া, দাদু জানবে যে আমি লুকিয়ে আছি কিন্তু দাদু ভান করবে যে আমি চমকে দেবো বলে আড়ালে দাদু থাকবে। তো এইসব সারা জীবন 26টা বছর দাদুর সঙ্গে এরকম করেছি। সবচেয়ে বড় গুণ, কোয়ালিটি যেটা আমার খুব ভালো লাগে, যে ছোট বড় সবার সঙ্গে দাদু খুব মিশতে পারে, হাসি ঠাট্টা করতে পারে, খুব খেতে ভালোবাসে, ভালো ভালো খাবার। তো আই লাভ ইউ দাদু। দাদু ছিলেন খুব মজার লোক, রসিক লোক, ঠাট্টা, ইয়ার্কি, আড্ডা এগুলো ভালোবাসতেন। শৌখিনও ছিলেন, পার্টিকুলারলি জুতো, চটি এইসব ব্যাপারে। ইনফ্যাক্ট আমার বিয়ের জুতোটাও উনি নিজে পছন্দ করে কিনেছিলেন। অবভিয়াসলি আমার বিয়েতে উনি বরকর্তাও ছিলেন। এছাড়া কিছু কিছু জিনিস ছিল ওনার অদ্ভুত, যেগুলো ব্যাখ্যার বাইরে। ধরুন, ট্যাক্সির পিছনে পয়সা খরচা করা কিন্তু গাড়ি কিনবো না, এ যুগের মানুষ হয়ে মোবাইল কিনবো না, এগুলো বুঝতে পারতাম না। সুতরাং বুঝতেই পারছেন একটা কমপ্লেক্স মিশ্রণ ছিল। আর যেটা সবচেয়ে মনে পড়ে ওনার হাসি, ভীষণ প্রাণ খোলা একটা অট্টহাস্যের মতো ছিল। কোনোদিন ওই মৃদু চাপা হাসি শুনতে দেখিনি। মঞ্চ ও বেতার ছাড়াও তিনি টিভি এবং সিনেমাতে চোখে পড়ার মতো, মনে রাখার মতো প্রশংসনীয় কাজ করেছেন। 1959 সালে মৃণাল সেনের নীল আকাশের নিচে ছবিতে অভিনয় দিয়ে তার ছবির জগতে আত্মপ্রকাশ। এছাড়াও তিনি কাজ করেছেন সত্যজিৎ রায় এবং রোল্যান্ড জোফের ছবিতে। মনু মুখোপাধ্যায় অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র উত্তরায়ণ, শেষ থেকে শুরু, নায়িকার ভূমিকায় মার্জিনা আব্দুল্লাহ, সোনার খাঁচা, অশনি সংকেত, মৃগয়া, ফুলেশ্বরী, সফেদ ঝুট, দেশ, গণদেবতা, জয় ভাবা ফেলুনাথ, দাদার কীর্তি, সাহেব, খেলার পুতুল, মেঘ মুক্তি, প্রতিদান, ইমন কল্যাণ, শ্রীমতী হংসরাজ, সতী, গণশত্রু, সজনী গো সজনী, শ্বেত পাথরের থালা, কাঁচের পৃথিবী, তবু মনে রেখো, অনু, দামু, সিরাজ, পাতাল ঘর, জনতার আদালত, নদীর পারে আমার বাড়ি, দুঃখীরাম, অবৈধ, রাজু আঙ্কেল, চন্দ্রমল্লিকা, সেদিন দুজনে, সকালের রং, একা একা, বন্ধু এসো তুমি, বাঁশিওয়ালা, বাঙাল ঘটি ফাটাফাটি, হলুদ পাখির ডানা, গয়নার বাক্স,
আলীনগরের গোলকধাঁধা, লোফার ইত্যাদি। মঞ্চ, বেতার এবং চলচ্চিত্র ছাড়াও তিনি ছোট পর্দায় যেসব মেগা ধারাবাহিকে অভিনয় করেছিলেন সেগুলির মধ্যে উল্লেখযোগ্য পৌষ ফাগুনের পালা, তিথির অতিথি, বাঙাল ঘটি ফাটাফাটি, আমার নাম বকুল, বামা খেপা, বয়েই গেল, মামা ভাগ্নে, ব্যোমকেশ, অপরাজিত ইত্যাদি। এছাড়া বেশ কয়েকটি টেলিফিল্মেও তিনি অভিনয় করেছিলেন। সেগুলির মধ্যে অন্যতম বিকল্প, পান্থশালা, দুধের দাম, লোনা স্বাদ ইত্যাদি। অভিনয় ছাড়াও উচ্চ মানের ফুটবল খেলোয়াড় ছিলেন মনু মুখোপাধ্যায়। একাধিকবার চট্টগ্রামে খেলতে যেতেন তিনি। ফুটবল জগতের প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব চুনি গোস্বামী এবং পি.কে ব্যানার্জি ছিলেন প্রয়াত মনু মুখোপাধ্যায়ের বন্ধুস্থানীয়। ফুটবল খেলা থেকেই তাঁর কলকাতা হাইকোর্টে চাকরি। দীর্ঘকাল চাকরির পর 1990 সালে অবসর গ্রহণ। মনুদা, আমরা নাটকের প্রসঙ্গ যখন এলোই, ছোট্ট করে কি একটু কোনো নাটক মনে আসছে তোমার? হ্যাঁ, নাটক তো আছেই আমার মনে। একটু ছোট্ট করে একটু হয়ে যাক। আমি তোমায় একটা নাটকের কথা বলি। আমি তখন ঘুরতে ঘুরতে স্টার, রঙ্গনা সমস্ত থিয়েটার ঘুরে ঘুরে আমি তখন বসে আছি। আচ্ছা আচ্ছা। সেই সময় আমি একটা যে নাটকের কথা বলবো, যেটা থেকে একটু বলবো, আচ্ছা হ্যাঁ, অভিনয় করে দেখাবো। বলো না। সেই রংমহলে তখন জহর রায় ছিলেন, রংমহলের জহর রায়, হরিজনদা, ওই ফেজটা তখন। হ্যাঁ, ওই ফেজটা তখন চলছে। তা সেই সময় জহর রায়ের পাটনার লোক জহর রায়, ওর বাবা মারা গেলেন, সেখানে চলে যেতে হলো। সেটা ঠিক পুজোর আগে, এবং পুজোর 4 দিন হাউসফুল হয়ে আছে, টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। সেই বইটার নাম হচ্ছে, তখন ওই সোনা কন্ট্রোল হচ্ছিল না, তখন একটা টাইম গেছিল তোমাদের আগে বোধহয়, তখন সেইটা নিয়ে সুনীল চক্রবর্তী একজন লিখেছিলেন নাটক, টাকার রং কালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকার রং কালো, সেটা খুব চলেছিল। তাতে একটা চরিত্র আছে, বাচ্চু তোমায় বলবো কি, সেটা জহর রায় করতেন। আচ্ছা, আমি তখন বসে আছি, কোনো থিয়েটার নেই। তা জহর রায়ের পাঠ কে করবে? হরিজনদা বলে মনু সাবস্টিটিউট, দুর্দান্ত আর্টিস্ট, বাড়িতে বসে। তখন একটা মানুষের সাবজেক্ট ম্যাটার, তাই আমার বাবার 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 বাবা কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়ি কুলপুরোহিত ছিলেন। সেই বাড়ির নৈবেদ্যতে কত মন চাল লাগতো, শুনলে তো ভিড়মি খেয়ে যাবি রে আটকুড়ির ব্যাপার। ঠাকুরমশাই, মা খেতেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর মা সাজতেন কোথায়? পুরনো কলকাতার প্রবাদ বাবা। মা এসে গয়না করেন জোড়া সাঁকর শ্রীকৃষ্ণদার বাড়িতে, ভোজন করেন কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, আর রাত জেগে নাচ দেখেন শোভা বাজারের রাজবাড়িতে। সব কিছুই তোমরা জানো না, আর জানলেও মানো না। আমি মানি ঠাকুরমশাই, আমার প্রণাম নেবেন ঠাকুরমশাই। বিশ্বাস হলো কিনা মাদুর গাই জানে। হ্যাঁ, তুই যাবি এখান থেকে, এই বুড়োটা আমার জীবনটা শেষ করে দেবে। এমনই আকর্ষণীয় ও কাজের মানুষ ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে পেয়েছিলেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এবং এক দীর্ঘ কর্মজীবনে সমগ্র শিল্প সমাজের যেখানেই পা রেখেছেন সেখান থেকেই পেয়েছেন সাধারণ মানুষের সম্মান, ভালোবাসা, সম্বর্ধনা ও পুরস্কার। সাময়িক অসুস্থতার পর 2020 সালের 6 ডিসেম্বর রবিবার চিরতরে চলে গেছেন সত্যিকারের প্রকৃত অর্থেই গুণী শিল্পী মানুষ মনু মুখোপাধ্যায়। আমরা হারিয়েছি অভিনয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়কে, একটা গোটা যুগকে।